দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে কি, এই শিরোনামে সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন, একজন উদ্যোক্তা ব্যবসায়ী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইমরান হাসান, স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে আপনাকে। আমরা দেখছিলাম যে আজকে কিন্তু কিছুক্ষণ আগে যে সংবাদগুলো আসলে দেখছিলাম, ভোক্তার যেমন গতকালকে বেশ কিছু তদারকির ফলে তারা ভোক্তা দাবি করেছেন যে ডিমের দাম কিছুটা কমে এসছে। চট্টগ্রামে দেখলাম জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে কম মূল্যে পণ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শ্রম উপদেষ্টা যেমন আমরা দেখছিলাম যে যেমন বলছিলেন যে সিন্ডিকেট ভাঙতে আসলে এই যে টিসিবির বাইরে গিয়েও যে বিকল্প কৃষি পণ্যের বাজার তৈরি করা, সেই জায়গাগুলো নতুন করে চিন্তার কথা তারা বলছিলেন। সব মিলিয়ে আসলে আপনারা রেস্তোরাঁ খাত, আমরা জানি যে নিত্যপণ্যের বিশেষ করে রেগুলার যে কমোডিটি আছে সেটির একটা বড় ভোক্তা। এই মুহূর্তে বাজার পরিস্থিতি গত এক সপ্তাহ আগের তুলনায় যদি আজকের বা গতকালকের চিত্র বলেন, একজন ভোক্তা হিসেবে সেটি কিছুটা কমতির দিকে যাচ্ছে মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, ডিমের দাম কিছুটা কমেছে, কিন্তু ব্রয়লার মুরগির দাম কমেনি, সোনালী মুরগির দাম কমেনি, গরুর মাংসের দাম কমেনি, সবজির দাম ওইভাবে কমেনি। যেইভাবে বেড়েছে 100 টাকার নিচে এখনো কোনো সবজি ওইভাবে নাই, কাঁচা মরিচের দাম বেশি। বিষয়টা আমাদের কথা হচ্ছে, কেন প্রতিবারই ভোক্তা অধিকার চোর পুলিশ খেলা খেলবে? একবার যাবে দাম কমবে, আবার এক ফাঁকে দাম বাড়িয়ে নিবে। এই যে একটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি সিন্ডিকেট, কিন্তু এটার ভাঙার যে চেষ্টা বা এটা যেটা প্ল্যানিং, এখন পর্যন্ত সরকারের মধ্যেও দেখি নাই, এখন পর্যন্ত আপনার ইয়েতেও দেখি। এটাকে কি বলে, আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে তাদের মধ্যে দেখি না। আসলে এখানে একটা বিশাল প্ল্যানিং দরকার। আমরা বলেছি, আমরা দেখেছি সারা উন্নত বিশ্বের সমবায় ভিত্তিক যদি কৃষিটা করা যায়, সমবায়ের মাধ্যমে, আপনি জানেন যে 4 হাত 5 হাত বদল হয়ে আসে, কিন্তু এটাকে সিন্ডিকেট বলে আপনি কাউকে খুঁজে পাবেন না। কারণ আপনার যে প্রোডাক্টটা কৃষক সরাসরি যদি বাজারে নিয়ে আসতে পারতো, তাইলেই হয়তো কৃষক তার ন্যায্য মূল্য পেত এবং আমরা ভোক্তারা ন্যায্য মূল্যে এটা প্রোডাক্টটা কিনতে পারতাম। শুধু হয়তো একটা মাঝখানে পাইকার থাকতো যারা রিসিভ করে রাখতো কৃষকদের কাছ থেকে, তারা ওইভাবে ডিস্ট্রিবিউট করতো। এবং এখানে একটা বড় সায়েন্সের বিষয় আছে যে আমরা একই সাথে সব ফসলগুলো যখন নিয়ে আসবো, এই ফসলগুলো কিন্তু বাজারে দাম পড়ে যায়। তো আমরা যদি ওইভাবে যদি ফসলের ডিমান্ড অনুযায়ী যদি আমরা চাষাবাদটা শুরু করি, এবং এটা যদি আপনার এখন গ্লোবালাইজেশনের ডিজিটালাইজেশনের যুগ, ডিজিটালাইজেশন ভাবে যদি যে অঞ্চলে যে প্রোডাক্ট গুলো বেশি হয়, সেই প্রোডাক্ট গুলো যদি নির্দিষ্ট ডেটে, আম যেভাবে আমরা করছি, আপনি দেখেন আমের ক্ষেত্রে কৃষি বিভাগ কিন্তু সাফল্য দেখিয়েছে, কবে আম পাড়তে পারবে, কোন শেষ পর্যন্ত আম কিভাবে বাজারে আসবে। সেইভাবে যদি প্রত্যেকটা প্রোডাক্ট যদি কৃষি মন্ত্রণালয় থেকে সমবায়ের মাধ্যমে ওই সংশ্লিষ্ট এলাকায় যারা প্রোডাক্ট প্রডিউস করে, তাদেরকে যদি আপনি নিজেরা ট্রান্সপোর্ট করে নিয়ে আসবে, সেই ট্রান্সপোর্টটা সরকার একটা সমবায়ের মাধ্যমে নিম্ন কিস্তিতে, একদম নাম কাওয়াস্তে একটা কিস্তিতে যদি গাড়ি সরবরাহ করে, ওই কৃষকদের যদি ড্রাইভিং এর ট্রেনিং দেওয়া হয়, ওই কৃষকরা সমবায়ের মাধ্যমে তাদের প্রোডাক্ট কালেক্ট করে তারা বাজারে নিয়ে আসবে সেল করার জন্য। বাজারে যখন নিয়ে আসবে তখন তারা ন্যায্য দাম পাবে, এবং তারা কিন্তু যে আপনাকে কিভাবে বোঝাবো, আমাদের গ্রাহকরা ন্যায্য দাম পাবে। কিন্তু এই ব্যাপারে কোনো প্ল্যানিং আজ পর্যন্ত কোনো সরকার করে নাই, আজ পর্যন্ত কোনো সরকারি উদ্যোগে মানে আমলারা এই প্ল্যানিংটা করে নাই। পার্শ্ববর্তী দেশে আপনি দেখবেন যে দুধের একটা ন্যায্য মূল্য আছে, পার্শ্ববর্তীতে একটা, কিন্তু তারা কৃষিটা বিশাল, ভারতে 140 কোটি দেশের কৃষকরা কিন্তু অলমোস্ট ন্যায্য দাম পায় বললেই চলে। কিছু কিছু জায়গায় অনিয়ম হয়, কিন্তু তারা কিন্তু সমবায়ের মাধ্যমে কিন্তু কৃষিটাকে তারা কিন্তু আজকে ওই পর্যায়ে নিয়ে আসছে যে তারা বিরাট এক্সপোর্টার। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এই যে চোর পুলিশ না খেলে আমরা একটা প্ল্যানিং করি, এবং আমাদেরকে প্রান্তিক পর্যায়ে, যেমন ব্রয়লারের ক্ষেত্রে আমরা কিন্তু প্রান্তিক পর্যায়ে কৃষক কিভাবে বাঁচবে, এবং বড় বড় কোম্পানিগুলা যে একটা যে তাদের যে একটা মানে সাম্রাজ্য বিছিয়ে রেখেছে, যে নতুন কোন কোম্পানি ছোট আসলেই তাদেরকে কম্পিটিশনে 12টা বাজিয়ে ফেলে। দেখেন আমি একটা ভালো কোম্পানি নিয়ে আসলাম, আমার বাজারে দাম ফেলে দিয়ে আমাকে পুঁজি সংকটে করে ফেললো, আমাকে লস করে ফেললো। সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা প্ল্যানিং করে একটা নীতিমালা করা উচিত, যাতে ছোট ছোট ব্যবসায়ীরা সুরক্ষা পায়। আরেকটা বিষয় আপনার মাধ্যমে বলতে চাই, যেহেতু আমাদের দুর্যোগপূর্ণ দেশ, আমরা কোনো না কোনো জায়গায় আমাদের বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে আমরা বিপর্যস্ত অল দ্য টাইম। আমাদের কিন্তু একটা কৃষির উপরে ইন্স্যুরেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। এই কৃষকরা যাতে ন্যায্য মূল্যে একটা মিনিমাম দামে তার ফসল ইন্স্যুরেন্স করতে পারে, ওই সমবায়ের মাধ্যমেই যদি ফসল ক্ষতিগ্রস্ত হয়, কৃষক কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের কৃষকরা সারা বছর কষ্ট করে, অথচ সারা বছর পেট ভরে খেতে পায় না।
সেই কৃষকদেরকে যদি একটা ফ্যাসিলিটিস আমরা দিতে চাই, সেই কৃষকদেরকে যদি আমরা সত্যি সত্যি বাংলাদেশে একটা অবস্থান করতে চাই, তাইলে কিন্তু আমাদের এই কৃষকদেরকে বাঁচাতে হবে, কৃষকদেরকে প্ল্যান করে উৎসাহিত করতে হবে। আপনি দেখবেন, আমি প্রত্যেকটা টক শোতে বলছি, সবাই শহরমুখী দৈনিক টাকা আর্ন করার জন্য পাগল হয়ে গেছে। কেউ রিক্সা চালিয়ে, কেউ ফুটপাতে করে, পুরা শহরগুলো জঞ্জাল হয়ে গেছে। কেউ কৃষিকাজ করতে চায় না। যদি কৃষকরা ন্যায্য মূল্য না পায়, যদি কৃষকরা তাদের ফসলের নিশ্চয়তা না পায়, তাহলে কিন্তু দিনে দিনে আমাদের এই সেক্টর খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। আমরা কিন্তু খাদ্য সংকটে ভুগবো। তো এখনই উচিত এমন একটা নীতিমালা করা। তত্ত্বাবধায়ক সরকার আসছেন, ওনারা সংস্কার করছেন। আমাদের যে বেসিক রাজনৈতিক সংস্কারের পাশেও আমাদের যে বেসিক বেঁচে থাকার জন্য যে কৃষি, সেই কৃষিকে একটা বড় ধরনের সংস্কার করা দরকার। এবং আমাদের যে অযাচিত ভাবে যে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে, সেটার ব্যাপারে একটা সাহসী অভিযান চালানো দরকার। এখানে পরিবেশ মন্ত্রণালয় খুব ভালো কাজ করছে, তারা নদী দূষণ কমানোর জন্য অলরেডি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছেন, যাতে ইটিপি নাই যারা নদী দূষণ করছে। সেই রকম ভাবে যারা ফসল হানি করছে, যারা ফসলের এই ছোট ছোট জমিগুলো আইলের মাধ্যমে নানান আমাদের পানি প্রবাহ বন্ধ করছে, সেখানে জরুরি এই মুহূর্তে এটা একটা, মানে আপনাকে কি বলবো, যে বাংলাদেশের জন্য অশনি সংকেত। সামনে দিন আরো খারাপ আসতে পারে, কারণ আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ শুনে আসলেও এটার ফল কিন্তু আমরা বাজারে দেখিনি আজ পর্যন্ত। তো সুতরাং এই আমাদের আজকে যে এই যে 18 কোটি লোকের যে খাদ্য নিশ্চয়তার জন্য উচিত হচ্ছে এখনই এখানে সবার আগে নাম্বার 1 প্রায়োরিটি দেওয়া। রাজনৈতিক সংস্কার করতে হবে, পাশাপাশি কৃষিতে ব্যাপক সংস্কার না হলে যত অর্জন সব বৃথা হয়ে যাবে। আরেকটা বিষয় আপনার মাধ্যমে বলতে চাই, যে আমরা দেখছি ল অ্যান্ড অর্ডার ফোর্স খুব ধীরে কাজ করছে। তাদেরকে কিভাবে ইন্সপায়ার করে কিভাবে ল অ্যান্ড অর্ডার ঠিক করা যায়, তাহলে কিন্তু বাজার কিন্তু একটু নর্মাল হয়ে যাবে। কারণ এখানে সবাই সুযোগ সন্ধানী। আমাদের দেশের একটা কালচার হচ্ছে, যখনই কোনো সংকট হয়, এই সংকটে কিছু লোক তার সুযোগ সন্ধানী মনোভাব পোষণ করে, তারা সুযোগ নেয় কিভাবে যে পণ্য বিক্রি করে পণ্য হাতিয়ে নেওয়া, যে যেখান থেকে পারে সেভাবেই জনগণের পকেট কাটা। তো সুতরাং আমরা বলতে চাই আবারও, যে কৃষিকে প্রায়োরিটি দিয়ে আমরা যেন কৃষিকে একটু জোর দেই, যাতে আমরা আগামী ভবিষ্যতের জেনারেশনের জন্য একটা শক্ত কৃষি কাঠামো গড়ে তুলতে পারি। আমাদের সেফটি ফুড আমরা এনশিওর করতে পারি, যে কৃষিটা মানে আপনাকে বিষ মুক্ত কৃষি, এবং এই কৃষির যে ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি, মাছে বলেন, আপনি পোল্ট্রিতে বলেন, আপনি সবজিতে বলেন, ধানে বলেন, চালে, সবকিছু মিলে যদি আমরা সত্যি সত্যি একটা প্ল্যানিং করে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি। একটি বাড়ি একটি খামারে এর আগের সরকারের একটা প্রকল্প ছিল, যে প্রকল্পগুলো ভালো ছিল সেগুলোকে কন্টিনিউ করা, এবং এটাকে একটা গঠনমূলক ভাবে তৈরি করা, যাতে আমরা কৃষক তার ফসলের নিশ্চয়তাটা পায়, ন্যায্য দামের নিশ্চয়তা পায়। এগুলি এনশিওর করলেই পরে দেখবেন যে আমরা বাজারে একটা ভালো অবস্থানে চলে আসতে পারবো। আমাদের বাজারে আর এইরকম চোর পুলিশ খেলতে হবে না, এবং অসৎ ব্যবসায়ীরা তার সুযোগ নিতে পারবে না। ধন্যবাদ। জি, ইমরান হাসান, আমরা একটু জানতে চাইবো যে আজকে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আমরা দেখছিলাম সকালে কিন্তু তেজগাঁতে ট্রাকের পণ্য বিক্রি কার্যক্রমে উদ্বোধন করলেন। রাজধানীতে 50টি এবং চট্টগ্রামে 20টি এইরকম ট্রাকে ন্যায্য মূল্যে বা স্বল্প মূল্যে, ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে। এই ধরনের উদ্যোগগুলো আসলে বাজারে স্বস্তি ফেরাতে এক ধরনের সহায়ক উদ্যোগ মনে করছেন কিনা, অথবা এটি কি আসলে টেকসই উদ্যোগ, নাকি এর থেকেও আরো নতুন করে চিন্তা করার সুযোগ রয়েছে? যে দেখুন, এইরকম আমরা বিগত সরকারের আমলেও দেখেছি, যে যখনই সংকট হয় টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষগুলো একটু ফ্যাসিলিটেড হয়, বা সামান্য কিছু সেই ঘন্টার ঘন্টার লাইন ঘন্টা নষ্ট হয়। আসলে এইভাবে কোরামিন দিয়ে আপনি বাজার ব্যবস্থা ঠিক করতে পারবেন না। একটা স্বস্তির বিষয়, কিছু মানুষ হয়তো ফ্যাসিলিটেট হইলো। আপনি দেখবেন ঢাকার চাইতে গ্রামের অঞ্চলে প্রোডাক্টের দাম অনেক বেশি। সবজি বলেন, আপনি এই নিত্যপণ্য মাছ বলেন, আপনি সবকিছু বেশি। তো আমাদেরকে সারা বাংলাদেশের মানুষকে একটা স্বস্তির জায়গায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, মধ্যবিত্ত যারা আছে, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, তারা ওই লাইনে দাঁড়াতেও পারবে না, তাদের জন্য তারা প্রোডাক্ট কালেক্ট করতে পারবে না। তো আপনাকে আলটিমেটলি সারা দেশের মানুষকে একটা স্বস্তির জায়গায় নিয়ে আসার জন্য এখনই একটা বাজার ভিত্তিক প্ল্যানিং করা দরকার। 50টা করেছেন, এখানে 500 করা যায় না। শুধু ঢাকার বাজার আর খাতুনগঞ্জের বাজার কিন্তু বাজার না, পুরো বাংলাদেশের 64টা জেলায়, 500 উপজেলায় আপনাকে এরকম মার্কেট ক্রিয়েট করতে হবে। এবং এটা একটা অ্যাপের মাধ্যমে
যেতে পারে, কোথায় বগুড়ায় যে প্রোডাক্টগুলো হচ্ছে সেটা কি আমার কক্সবাজার পর্যন্ত পৌঁছায় কিনা, কস্ট অফ ফান্ডটা কি। কক্সবাজার পর্যন্ত কিন্তু রেল লাইন এখনো আছে, সেই রেল লাইনে কিন্তু আমরা সাবসিডি দিয়ে 2-4টা 5টা বগি দিয়ে দিতে পারি, কৃষকরা একদম ন্যায্য মূল্যে এই কৃষি পণ্যগুলো বিভিন্ন জায়গায় পৌঁছায় দিতে পারে। আমি ঢাকায় একটা সবজি 100 টাকা, সেটা কক্সবাজারে 150 টাকা। কক্সবাজারে আপনার ধারণা নাই যে সবজির প্রোডাক্ট কত এক্সপেন্সিভ। আমরা আরেকটা করতে পারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা একটা করতে পারি, প্ল্যানিং করতে পারি যে কোথায় কোন সবজি ভালো হয়, শুধু ওই অঞ্চলে ওই সবজিটাই হবে, ওই ফসলটাই হবে, ওই পোলট্রিটাই হবে, তাহলে কিন্তু ব্যালেন্স হবে। এখন আমরা হয়েছে কি, শীত আসতেছে, এখন সবাই দেখা যাবে যে একসাথে আমরা লাউ চাষ করতেছি, তো লাউ যখন একসাথে সব বাজারে চলে আসবে তখন কিন্তু বাজারে লাউ এখন 100-150 টাকা দাম, সেটা 20 টাকা 10 টাকায় চলে আসবে। তাহলে কি হলো, কৃষক তার ন্যায্য মূল্যটা পেল না। সেইখানে আমরা বলেছি যে আমরা যদি প্ল্যানিং করে যদি কৃষি কাজটা করতে পারি, কৃষি মন্ত্রণালয়কে সবার আগে প্রায়োরিটি দিয়ে চৌকস এবং বিজ্ঞান ভিত্তিক এখানে এমপ্লয়ি নিয়োগ করতে হবে, বিজ্ঞান ভিত্তিক মানুষজন নিয়োগ করতে হবে, যাতে আমরা কৃষিতে একটা বিপ্লব আনতে পারি। সেই কৃষির বিপ্লবের জন্য প্ল্যানিংটা জরুরি, এবং এটা শুধুমাত্র ঢাকা খাতুনগঞ্জ না, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা বাজারে যাতে ন্যায্য মূল্যে আমাদের নাগরিকরা তাদের সমস্ত প্রোডাক্ট পেতে পারে, সেই সাপ্লাই চেনটা এনশিওর করা সবার আগে জরুরি। আমার এই প্রান্তিকে এক জায়গায় দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগি হচ্ছে, সে যেন ন্যায্য মূল্যে এটা শহরে পাঠাতে পারে। আমাদের এই ট্রেন কিন্তু সারা বাংলাদেশেই মোটামুটি হয়ে গেছে, এখানে কিন্তু জোর দেওয়া জরুরি। আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে পশু সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় আলাদাভাবে স্ট্র্যাটেজিক রিপোর্ট দিবে, আপনি দেখবেন। তাদেরকে একসাথে করে রেল মন্ত্রণালয় কি করে আমরা ট্রান্সপোর্টেশনটা কিভাবে আমরা ইজি করতে পারি, এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যদি আমরা মানে ট্রান্সপোর্টের জন্য কৃষক তার প্রোডাক্ট ড্রাইভ করে নিয়ে আসবে, আধুনিক কৃষি যেটা বলে, অনেক শিক্ষিত জনগোষ্ঠীকে কৃষিতে ইনভলভ করতে হবে, অনেকে হয়েছে, তাদেরকে মিনিমাম, যেহেতু আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি মাইক্রো ক্রেডিটের জনক বলতে গেলে, উনি বাংলা সারা পৃথিবীতে মাইক্রো ক্রেডিট কিভাবে ছড়িয়ে দিয়েছে, ওইখানে কিন্তু এনজিও ইনফ্রাস্ট্রাকচার আছে, ওদের মাধ্যমে কিন্তু আমরা ওই ড্রাইভিং কোর্স করে কৃষকরা সময় ভিত্তিক কৃষি করে কিন্তু বাজারে তখন দেখবে কোথায় কোন ঘাটতিটা আছে, বাজারে বোঝা যাবে যে কারণ বাজারে আজকে 10টা ট্রাক চলে গেছে ইনাফ, তাহলে এখন কোথায় খালি আছে, যাত্রাবাড়িতে খালি আছে, যাত্রাবাড়িতে নিয়ে যাওয়া যেতে পারে, কোথায় খালি আছে আমিন বাজারে খালি আছে, কোথায় খালি আছে সাভারে খালি আছে। এইভাবে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কিন্তু সরকারি ভাবেই করতে হবে। তাহলে কি হবে, এক জায়গায় দাম অনেক কমে যাবে, এক জায়গায় দাম অনেক বেশি, সাপ্লাই বেশি হলে সেটা হবে না। আরেকটা বিষয়, সঠিক তথ্য দরকার। আপনি দেখবেন যে আমাদের ডিম উৎপাদন আসলে কতটুকু দরকার, কতটুকু আছে, এই যে গ্যাপটা কিভাবে পুরো হবে, গ্যাপটা পুরার জন্য একটা প্ল্যান দরকার। আমাদের মুরগি আসলে যে ব্রয়লার মুরগির উপর সাধারণ প্রান্তিক মানুষ এটার উপর ডিপেন্ডেন্ট, সেটা 200 টাকার উপরে এখন কেজি। তো এই কেজি তো আমাদের 150 টাকায় থাকা উচিত ছিল। তো এইটার জন্য যে আমাদের যে ব্যাকওয়ার্ডে যে ফিডিং ক্যাপাসিটি দরকার, সেই ফিডিং ক্যাপাসিটি কিভাবে আমরা এনশিওর করতে পারি। আমরা দেখেছিলাম যে আফ্রিকায় অনেক গভর্নমেন্টের সাথে আলোচনা হয়েছিল যে ওইখানে পতিত জমি থেকে আমরা কি করে একটা ভালো ধান বা আমরা গম এবং এই যে ভুট্টা উৎপাদন করে আমরা ওইখান থেকে নিয়ে আসা যায় কিনা কম পয়সা। আমাদের এখান থেকে কৃষক যাবে, ওনাদের ওইখানে ল্যান্ড নিয়ে আমরা লিজ ভিত্তিতে লং টাইমে দীর্ঘমেয়াদে আমরা প্রোডাকশন করে নিয়ে আসতে পারবো আমাদের দেশে, ওইখান থেকে মিটও নিয়ে আসতে পারবো আমাদের দেশে। এইভাবে যদি সত্যি সত্যি একটা প্ল্যানিং হয়, তাহলে কিন্তু আমাদের যে এই 18 কোটি মানুষের যে খাদ্যে যে আমরা অসম্পূর্ণ আছি এখনো, যে আমাদের যে এখনো যে আমরা কিন্তু পেটে ভাতে আসি, আমাদের কিন্তু আমিষের অভাব, আমাদের কিন্তু অনেক কিছুর অভাব, আমরা কিন্তু প্রোটিনের অনেক অভাব আমাদের। তো সেগুলো ফুলফিল করার জন্য একটা সত্যি একটা প্ল্যানিং দরকার। এখন যে অরাজকতা চলছে আমাদের দেশে, এখনো রাজনৈতিক ভাবে যে শূন্যতা চলছে, সেই শূন্য থেকে কবে কাটিয়ে উঠবেন ওনারা, কবে প্ল্যানিং করবেন, সেই ব্যাপারে আমরা একটু সন্দিহান। কিন্তু এই সুযোগে কিন্তু বাজারে বড় কারসাজি হচ্ছে, বাজারে কারসাজির বাইরে মানুষ কিন্তু হতাশ হচ্ছে, তার প্রাপ্য ইয়েটা সে পাচ্ছে না, মজুরি বলেন, প্রাপ্য যে ফ্যাসিলিটিস বলেন সেটা পাচ্ছে না। এফেক্ট কিন্তু সামনের দিকে আরো কঠিন এফেক্ট আছে। সেই এফেক্টটা মোকাবেলা করার জন্য কি এই গভর্নমেন্ট প্রস্তুত আছে কিনা, যদি ওনারা প্রস্তুত না থাকে তাহলে বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে দল মত নির্বিশেষে একসাথে করে একটা জাতীয় সরকারও করা যায় কিনা দেখা যায়, যাতে আপাতকালীন একটা জাতীয় সরকারও হবে এবং যে সংস্কার দরকার সেই সংস্কার হবে। সেই সংস্কারের বাইরে কৃষিটাকে সবার আগে আমরা যদি প্রায়োরিটি দেই, তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছে এই যে বাজারে যে এত চরম অস্থিতিশীলতা, এটা কেটে ওঠানোর জন্য যে পরিকল্পনা সেটা করতে পারে। তো এই জন্য আমরা চাই রাজনৈতিক স্থিতিশীলতা, আমরা চাই যে এই দেশটা একটা যেন আর কোনো
ফ্যাসিস্টের জন্ম না হয়, আর যেন এইভাবে আমাদের ভুগতে না, আমরা যেন বিচার পাই, আমরা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি আমাদের দেশে, সেটা আমরা চাই। জি, ইমরান হাসান, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরাও চাই যে আসলে মানুষের মধ্যে শেষ পর্যন্ত স্বস্তি ফিরুক, মানুষ আসলে স্বস্তিতে থাকতে চায়, ন্যায্য মূল্যে পণ্য কিনে খেতে চায়। একজন সাধারণ মানুষের চাওয়া আসলে খুব বেশি কিছু নয়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আজকের আলোচনায় আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠান নিশ্চয়ই আবার পাশে পাবো আপনাকে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ইমরান হাসান। ধন্যবাদ আপনাকে।